নমস্কার, আমি বর্ণা। আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আজ আমাদের আমোদরিয়া নিউজের স্টুডিওতে এসেছেন বিশিষ্ট ভাস্কর শ্রী মৈনাক ভট্টাচার্য মহাশয়, যিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হলেও সাহিত্যিক এবং ভাস্কর হিসেবেই আমাদের কাছে পরিচিত মুখ। আজ কথা বলবো শ্রী মৈনাক ভট্টাচার্য মহাশয়ের সাথে। আপনাকে নমস্কার, স্বাগত। শ্রী মৈনাক ভট্টাচার্য অর্থাৎ মৈনাক বাবুর এবছর চন্ডাল বুকস থেকে তৃতীয় বই প্রকাশিত হচ্ছে, যে বইয়ের নাম ভাস্কর্যের আঁতুর ঘর। আমরা ওনার প্রকাশিত যে বইটি হবে সেই বই নিয়েই আজ কথা বলবো ওনার সাথে। আপনার এই যে বই লিখেছেন, আপনি এই বই লেখার প্রেক্ষাপট নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। আমরা একটা ভাস্কর্য, একটা ছবি আমরা যখন দেখি একটা প্রদর্শনীতে বা রাস্তায়, যে কোনো জায়গায় যখন দেখি, সেই ভাস্কর্য সম্বন্ধে আমরা উচ্ছ্বসিত হই বা ভাস্কর্যর শিল্প গুণ দেখে আমরা হয়তো খুব উচ্ছ্বাস প্রকাশ করি, কিংবা হয়তো কখনো বলি যে ভাস্কর্যের এইটা ভালো লাগেনি, এই পরিবেশটা ভালো লাগেনি। কিন্তু প্রত্যেকটা ভাস্কর্যের পেছনে, যে প্রত্যেকটা ভাস্কর্য কি প্রত্যেকটা শিল্পের পেছনেই যে একটা ডার্ক রুম স্টোরি থাকে, এই ডার্ক রুম স্টোরিটা যদি আমাদের জানা যায়, তাহলে কিন্তু সেই ভাস্কর্য দেখাটা আমাদের কাছে আরো অনেক বেশি আপন, অনেক বেশি আন্তরিক হয়ে ওঠে এবং সেই কাজটার মধ্যে আমরা ঢুকতে পারি। আমি আমার এই বইটার মধ্যে এমন এমন কিছু কালজয়ী ভাস্কর্য আমি নিয়েছি, যেগুলো আমরা নামের সঙ্গে এবং কলাগুণের সঙ্গে আমরা ব্যাপকভাবে পরিচিত, কিন্তু এর পেছনে যে কত রকম, কত ঘটনা, কত শ্রম, কত কষ্ট, কত আনন্দ, কত উচ্ছ্বাস, হ্যাঁ, সব লুকিয়ে আছে, জয় পরাজয় সেসব উত্তরণ করে যে এই ভাস্কর্য তৈরি হয়েছে, সেটা কিন্তু একটা মানুষ দেখতে গিয়ে যদি জানতে পারে, তাহলে সেই মানুষ কিন্তু আর একটা দিক নির্দেশ করতে পারবে সেই ভাস্কর্যটায়। তা আমি সেই দিকটা ধরেই আমি দেশীয় ভাস্কর্য নিয়েই আমি আমার এই সংখ্যায় ভাস্কর্যের আঁতুর ঘরে লেখা। এবং এইখানটায় মূলত আমি শিলিগুড়ির ভাস্কর্য, ভারতীয় শিল্পীদের ভাস্কর্যগুলো নিয়েই আমি করেছি। এর মধ্যে যেমন রামকিঙ্কর আছে, রামকিঙ্করকে বাদ দিয়ে তো ভারতীয় ভাস্কর্য ভাবাই যায় না। রামকিঙ্কর আছে, তেমন আছে দেবীপ্রসাদ রায়চৌধুরী আছে, যেমন সোমনাথ হোর আছে, এইরকমও যেমন আছে, তেমন যারা আমরা বিভিন্ন সময় এখন হায়দ্রাবাদে যাই, হায়দ্রাবাদে গেলে একটা বিশেষ দ্রষ্টব্য স্থান হুসেন সাগরের বুদ্ধ। এই হুসেন সাগরের বুদ্ধ এবং তাকে ঘিরে যে নেকলেস রোড, সেই হুসেন সাগরের বুদ্ধ দেখতে আমরা যাই। আমরা হয়তো 7 দিন চিকিৎসার কারণে বা বিভিন্ন কারণে গেলাম, সেখানটায় হয়তো 7 দিন আমরা সময় কাটাই। 7 দিনের মধ্যে 2 দিন 3 দিন, কোনোদিন লেসার শো, কোনোদিন হুসেন সাগরের বিরুদ্ধে জিব্রাল্টার রকে আমরা যাই। কিন্তু এর পেছনে যে ঘটনাগুলো, এইগুলোর ব্যাপারে যদি কেউ একটা জানে, তাহলে এই জিনিসগুলো দেখার মধ্যে একটা আলাদা একটা দর্শন তৈরি হবে। তা আমি সেইভাবে করেই আমি সমস্ত জিনিস ধরেছি। যেমন আমরা বিভিন্ন বিচে যাই এবং বিচে বিভিন্ন রকম ভাস্কর্য আছে, কিন্তু আমরা বোধহয় জানি না যে প্রথম যে বীচ ভাস্কর্য, সেই বীচ ভাস্কর্য কিন্তু একজন বাঙালির করা, দেবপ্রসাদ রায়চৌধুরীর শ্রমের জয়। সেইটা সম্বন্ধে, শ্রমের জয় সেটা কিভাবে হলো, কেন আসলো, কি প্রেক্ষাপটে হলো, তো এইরকম অনেক ভাস্কর্য নিয়ে আমি এটা করেছি আর কি। বাহ, ভীষণ ভালো। তা এবারে আপনাকে বলি, আপনি ভাস্কর্য নিয়ে লিখেছেন এবং আপনি ভাস্কর্য তৈরিও করেন। তো আপনার তৈরি ভাস্কর্য কোথায় কোথায় প্রদর্শনীতে হচ্ছে এবং পরবর্তীতে কবে কোথায় হতে পারে বলে আপনার মনে হয়, বা এখন কি ঠিক করা রয়েছে? দেখুন, আমি যেহেতু শিলিগুড়ি নির্ভর ভাস্কর, একদম, আমি পেশাগত কারণে আমাকে সারা ভারতবর্ষ ঘুরতে হয়েছে। সেইখানটায় আমি টুকরা টুকরা ছোট ছোট প্রদর্শনী আমি করেছি, কিন্তু শিলিগুড়ি নির্ভর ভাস্কর আমি প্রায় 40 বছর ধরে আমি ভাস্কর্য করছি।
আমার প্রদর্শনী শিলিগুড়িতেই বেশি হয়েছে, এছাড়া আসামে আমার প্রদর্শনী হয়েছে গৌহাটিতে, কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসে হয়েছে, এবং ভবিষ্যতেও আমার কথা চলছে কলকাতায় প্রদর্শনী করবার। আর শিলিগুড়িতে তো একটা গ্রুপ আছে, ফিলিংস গ্রুপ, সেই ফিলিংসের প্রতি বছর আমাদের প্রদর্শনী হয়। এবারের প্রদর্শনীটা আমরা জানুয়ারিতে করব, এবং আমরা প্রথমে আমাদের একটা প্রোফাইল বলে আমাদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপ নিয়েও আমরা শিলিগুড়ি তথ্য কেন্দ্র নির্ভরই আমরা বিভিন্ন প্রদর্শনী করেছি। বাহ, ভীষণ ভালো। এবারে বলি, আপনার যে বই ভাস্কর্যের আঁতুর ঘর, যদি পাঠকেরা এই বইটি কেনেন বা কিনতে চান, তারা কেন বইটি কিনবেন এবং বইটি তারা কেন পড়বেন বলে আপনার মনে হয়? একটা ভাস্কর্য আমি দেখব, সেই ভাস্কর্য সম্বন্ধে আমি প্রথম যেটা বললাম আর কি, যে সেই ভাস্কর্য সম্বন্ধে যদি ন্যূনতম জ্ঞান থাকে, তাহলে সেই ভাস্কর্যর দর্শনটা আমাদের কাছে অনেক অন্যরকম হয়ে যাবে। এবং মানুষ আগে যেভাবে করে ভাস্কর্য দেখতো, আগে যেভাবে করে মানে আমাদের একটা সময় ছিল যে মূর্তি, সেভাবেই দেখতো। ধরুন আমি একটা কিছু করছি, এবং এই জিনিসটা আমি অনেক আগেও দেখেছি, 25 বছর 30 বছর আগে হয়তো আমি বাড়িতে কাজ করছি, হয়তো আমার বাড়ির যে কাজের মানুষটা এসছে, সে তার মানে মূর্তির সঙ্গে আমাদের প্রথম পরিচয় হতো ভগবানের অবয়ব থেকে। তো তারা এই ভগবানের বাইরে এই জিনিসটাকে ভাবতে পারতো না, কিন্তু এই ভগবানের বাইরে বেরিয়ে এসেও যে একটা দৃষ্টিনন্দন, ভগবানের যে দৈবিক ব্যাপারটার বাইরে বেরিয়ে এসেও যে একটা দৃষ্টিনন্দন ব্যাপার একটা ভাস্কর্যকে কত মাধুর্য দিতে পারে, আপনার মনের কোন কোনায় কতটা বিস্তার করে চলতে পারে। আসলে একটা ভালো ভাস্কর্য একটা কবিতার অনুভবের চেয়ে তো কিছু কম নয়। এবং সেই ভাস্কর্যটাকে বোঝার জন্য তার যে সহজ পাঠ, সেইটা পড়ার জন্য, সেইটা জানার জন্য আমার মনে হয় আমার এই বইটার মধ্যে আপনি মানে সানন্দে ঢুকতে পারেন। এবং এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের যে মানে শিল্পকলার যে দুটো দিক, একটা হচ্ছে চিত্রশিল্প এবং ভাস্কর্য। এই চিত্রশিল্প এবং চিত্রকলা এবং ভাস্কর্য এই দুটোরই পাইওনিয়ার কিন্তু আমাদের মানে বাংলা মনন মেধার থেকেই এসছে। যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর একসময় কোট পেন্টিং ব্যাপারটার থেকে আমাদের চিত্রশিল্পকে বেঙ্গল স্কুল ঘরানাতে বের করে নিয়ে আসলো। ঠিক সেইভাবে রামকিঙ্কর কিন্তু আমাদের যে মানে ব্রিটিশ কলোনিয়াল হ্যাংওভার, সেই কলোনিয়াল হ্যাংওভার কাটিয়ে রামকিঙ্কর কিন্তু প্রথম ভাস্কর্য করেছিল শান্তিনিকেতনের সুজাতা। এবং সেইটা বোধহয় রবীন্দ্রনাথ প্রথম সেটা দেখেই রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন, এবং না হলে জানি না আমি রামকিঙ্করও হওয়া হতো কিনা। আর আজকে আমরা যে শান্তিনিকেতনের ঘুরতে বেরিয়ে যে একটা আলাদা আমাদের আকর্ষণ, তার সাঁওতাল পরিবার, তার কলের বাসি, তো এই শিল্প ভাস্কর্যগুলোও হতো কিনা। কিন্তু রামকিঙ্কর যখন এটা করলেন, তখন কিন্তু আস্তে আস্তে সবাই যখন বুঝতে পারলো, তখন সারা ভারতবর্ষ নড়ে চড়ে বসলো যে কি মহান কাজ রামকিঙ্কর ওখানে বসে করছেন। তো এই ছোট্ট পাঠটুকু যদি আমার সামান্য পাঠটুকু যদি আমার জানা থাকে, আমার কিন্তু শান্তিনিকেতন দর্শনটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। এর আগে আমি যেটা বললাম আর কি, যে ট্রাম্প অফ লেবার, যে দেবীপ্রসাদ রায়চৌধুরীর যে শ্রমের জয়, যে কাজটা মেরিনা বিচে হয়েছে, আপনি মেরিনা বিচে ঘুরতে গিয়ে যদি সেটা দেখেন, আপনি দেখবেন একটা সময় কি এখনো পর্যন্ত মে দিবসের প্রতীক হয়ে আছে এই ট্রাম্প অফ জয়। যেমন আপনি যদি সাধারণত আমরা কি হয়, আমরা কোনো একটা দর্শনীয় স্থানে গেলে একটা, যেমন কলকাতা দিল্লির রিজার্ভ ব্যাংকে আমরা রিজার্ভ ব্যাংক দেখতে যাই। রিজার্ভ ব্যাংকের কিন্তু যে রিজার্ভ ব্যাংক যেটা প্রোটোগনিস্ট হওয়া উচিত, সেটা কিন্তু তার প্রোটোগনিস্ট ধর্মের থেকে বেরিয়ে রিজার্ভ ব্যাংক কিন্তু প্রোটোগনিস্ট হয়ে আছে রামকিঙ্করের যক্ষাযক্ষী। এবং এই যক্ষাযক্ষী করতে গিয়ে রামকিঙ্করের যে কি সমস্যায় পড়তে হয়েছিল, সে অনেক ঘটনা আপনারা বইটা কেউ যদি পড়ে তাহলে বুঝতে পারবে যে সেইখানটায় সে রামকিঙ্করকে
একবার শান্তিনিকেতনে এসে স্টেলা ক্যামব্রিজ তিনি রামকিঙ্করকে মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন যে কিঙ্কর তুমি একটা পাহাড় ধরো, পাহাড় কাটো। রামকিঙ্কর ভেবেছিল যে আরে পাহাড় তো মন্দ নয় ব্যাপারটা, হ্যাঁ। তো সেইখানটায় কিন্তু পাহাড়ের যে পাহাড় কাটার, পাহাড় খোদাই করার যে এত খরচা, সেই ধারণা রামকিঙ্করের ছিল না। এবং রামকিঙ্করের যক্ষাযক্ষি করতে গিয়ে তারপরে সে পাহাড় কাটা, সেই পাথর নিয়ে আসা, তার জন্য রেল বানানো, আমি এই পিছনের যে ডার্করুম স্টোরি, এইরকম বিভিন্ন রকম ভাস্কর্য নিয়ে, কালজয়ী ভাস্কর্যগুলো নিয়ে আমি আমার এই বই লেখা। সুতরাং আমি মনে করি আমার এই বই যদি কোনো পাঠক পড়ে, খুব সাধারণ মানের পাঠকও যদি পড়ে, তাহলে তার কাছে এই ভাস্কর্যগুলোর একটা আলাদা দর্শন তৈরি হবে। একদম। অনেক অনেক অভিনন্দন, আপনার তৃতীয় বই চন্ডাল বুকস থেকে বেরোচ্ছে সেই জন্য, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মধ্যে আজ আসলেন আপনি। এবারে সমস্ত শ্রোতা বন্ধু দর্শকদের বলছি, আগামী 6ই ডিসেম্বর উত্তরবঙ্গ বইমেলায়, যেটা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম লাগোয়া মাঠে অনুষ্ঠিত হতে চলেছে, সেখানেই ওনার এই ভাস্কর্যের আঁতুর ঘর এই বইটি প্রকাশিত হচ্ছে। এছাড়াও আপনারা বইটি পাবেন চার্চ রোডের চন্ডাল বুকসের স্টলে। শুধু তাই নয়, উত্তরবঙ্গ বইমেলার চন্ডাল বুকসের স্টলে কিন্তু আপনারা ওনার এই বইটি ভাস্কর্যের আঁতুর ঘর আপনারা পাবেন। পরবর্তীতে ফ্লিপকার্টেও আপনারা অর্ডার করতে পারবেন এই বইগুলো। তার পাশাপাশি জানিয়ে রাখি, যারা লেখক কবি থাকছেন, যাদের বই প্রকাশিত হচ্ছে, তারা কিন্তু আমাদের স্টলে থাকার কথা, তারা থাকবে। অতএব আপনারা যারা বই কিনবেন তারা কিন্তু পেতে পারেন আমাদের লেখক এবং কবিদের সেই অটোগ্রাফ বা সই। আজ তবে এই পর্যন্তই, আবার আমরা পরবর্তীতে ফিরবো অন্য কোনো গুরুত্বপূর্ণ খবরের সাথে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.